শেষ পর্যন্ত স্বাক্ষর হলো জুলাই সনদ। ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া 25টি রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও এই রাজনৈতিক সমঝোতার দলিলে স্বাক্ষর করেছেন। জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক শক্তির ঐকমত্যের ভিত্তিতে এই সনদ স্বাক্ষর হওয়ার কথা বলা হলেও এতে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি। এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। যুক্ত হচ্ছে তাদের সাথে। জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা গতকালকে প্রেস কনফারেন্স করে কিন্তু বলেছি যে আমরা কি না হলে আমরা স্বাক্ষর করতে পারবো না। আমরা পরিষ্কারভাবে বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে সেইটা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে এবং আমরা যেটা বলেছিলাম যে আপনারা জানেন যে সনদের প্রস্তাবনার শেষের দিকে 7টা অঙ্গীকারের কথা লেখা আছে। আমরা বলেছিলাম ওইখানে আরেকটা অঙ্গীকার যুক্ত করে যে কোন প্রক্রিয়ায় সনদটা বাস্তবায়ন হবে সেটা যুক্ত করার জন্য, কিন্তু সেটা করা হয়নি। এবং এই গণভোটের ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের মধ্যে, কিন্তু গণভোটটা করার জন্য একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়ার কথা আছে। সেই আদেশের খসড়াটা আমরা দেখতে চেয়েছি। কারণ এর আগে জুলাই ঘোষণাপত্রের সময় আমাদেরকে খসড়া না দেখিয়ে একটা ধরেন নামকা ওয়াস্তে একটা ঘোষণাপত্র দেওয়া হয়েছে। আমরা এখন আর ঐকমত্য কমিশন কিংবা ধরেন সরকারের উপরে ওরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে আস্থা রাখতে পারছি না, কারণ এর আগেই আমরা প্রতারিত হয়েছি। তো সেই কারণে যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত হওয়া না যাচ্ছে যে কি প্রক্রিয়া এটা বাস্তবায়ন করা হবে এবং এই বাস্তবায়নের প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত জনগণের কাছে উন্মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রস্তাবগুলোর মধ্যে সই করা আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র একটা কাগজে আনুষ্ঠানিকতা। ফরিদুল হক, একটি বিষয় এখানে আমি একটু যুক্ত করতে চাই। আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ার যে প্রসঙ্গ সেটি জানিয়ে তো আপাতত স্বাক্ষর করা হলো না, কিন্তু জুলাই সনদ তো জুলাই গণ অভ্যুত্থানের সার্থকতার অংশ এবং সেটার সাথে তো আপনারা সরাসরি নানাভাবে যুক্ত ছিলেন। কেবল আইনি ভিত্তির কারণটা দেখিয়ে সই না করা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন, বা এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই। এটা খুব সিম্পল। আপনি জুলাই ঘোষণাপত্রের কথা মনে করেন, আপনি দেখেন যে জুলাই ঘোষণাপত্রের প্রভাব কিংবা বাস্তবতা বাংলাদেশে এখন কতটুকু আছে। কারণ হচ্ছে এটার কোনো আইনি ভিত্তি দেওয়া হয়নি। আমরা যেটা চেয়েছিলাম সেভাবে এটা করা হয়নি। সিমিলারলি আপনি যদি জুলাই সনদকেও ধরেন আইনি ভিত্তি এবং এইটার বাস্তবায়নের নিশ্চয়তা ধরেন আপনি যদি আগেই সেট করতে না পারেন, তাহলে এটা একসময় একটা কাগজে দলিলে পরিণত হবে। আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে এনসিপি জন্ম নিয়েছে এবং গণ অভ্যুত্থানের প্রতি এবং এই দেশের জনগণের প্রতি আমাদের এই দায়বোধ আছে যে আপনি যেই নতুন বাংলাদেশের কথা আমরা বলেছি, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে বাংলাদেশের কোটি কোটি ছাত্র তরুণ জনতা রাস্তায় নেমে এসেছিল, বন্দুকের গুলির সামনে দাঁড়িয়েছিল, তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায় এনসিপির উপরে আছে। সেই জন্য এইটা বাস্তবায়ন করার প্রক্রিয়া নিশ্চিত হওয়ার আগে এনসিপি শুধুমাত্র একটা কাগজে দলিলে সাইন করতে পারে না। ফরিদুল হক, এই প্রসঙ্গ নিয়ে আবার আপনার সাথে আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে আমরা আপনাদের আরেকজন অতিথি হারুনুর রশিদের সাথে আলাপ করে ফিরতে চাই। হারুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। অবশেষে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, কি মনে করেন জুলাই সনদ থেকে আসলে রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা সেটি কতটুকু পূরণ হলো বলে মনে করেন? জি, আলহামদুলিল্লাহ, আমি শুকুর আলহামদুলিল্লাহ, কারণ আমরা খুব উদ্বেগের মধ্যে ছিলাম। এটা নিয়ে আপনার প্রিন্টস এবং ইলেকট্রনিক মিডিয়ায় গত বেশ কিছুদিন যাবত এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং ব্যাপক এটা নিয়ে আপনার উদ্বেগ ছিল। এবং আমি নিজেও আজকে সকালবেলা যে চিত্র দেখেছি যে সেইখানে অনুষ্ঠান স্থলে আপনার প্রাচীর টপকে বিভিন্নভাবে আপনার যারা গত জুলাই যারা আহত হয়েছে বা তাদের পরিবারের সদস্যরা বিভিন্নভাবে বা যারা সাধারণ বরণ করছে তাদের সদস্যরা সেখানে আসছে এবং যার ফলশ্রুতিতে এক পর্যায়ে সেই জায়গা ফাঁকা করতে গিয়ে সেখানে আইন প্রক্রিয়া সংস্থাকে শক্ত পদক্ষেপ নিতে হয়েছে। যাই হোক, সর্বশেষে এইটুকু আমি বলবো যে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে যে বিষয়গুলো আপনার ঐক্যমত হয়েছে সেই বিষয়ের আলোকে আপনার 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এখানে বাম দল এবং এনসিপি স্বাক্ষর থেকে বিরত আছে। আমি আশা করি যে তারা যে বিষয় নিয়ে আপত্তি রয়েছে সে বিষয় যদি আল্লাহর রহমতে নিষ্পত্তি হয় বা সে বিষয়টা তাদের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে আসে, তাহলে তারাও ভবিষ্যতে স্বাক্ষর করতে পারবে। এখানে একটা বিষয় আজকে এনসিপির বন্ধু যেটা বললো ছোট ভাই, যে আপনার আইনের ভিত্তি বাস্তবতা বিষয়টা হচ্ছে কি যে আপনার এই গত 5ই আগস্টের পর যে 8ই আগস্ট সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সংবিধানের আলোকেই সরকার গঠিত হয়েছে এবং সংবিধান অনুযায়ী এখনো দেশ চলছে। যেহেতু আপনার আগামী জাতীয় নির্বাচন বলেন, আজকের এই জুলাই সনদ বা এই আমাদের রাজনৈতিক দলিল
এটা আমাদের ইতিহাসের একটা অংশ হয়ে থাকে, কোনো সন্দেহ নাই। এবং অবশ্যই আপনার আমাদের এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যেগুলো সাংবিধানিক প্রশ্ন রয়েছে সেই বিষয়গুলো আগামী জাতীয় সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতা থাকবে বা যারা সদস্য নির্বাচিত হবে সকলে মিলেই আপনার আমি আশা করি যে যত দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত হবে। আজকে এনসিপির জায়গা থেকে বলছে যে আইনি ভিত্তি অ্যাকচুয়ালি তখনই পাবে জাতীয় সংসদে যখন এই বিষয়গুলো আপনার আলাপ আলোচনার মধ্যে যেটা হয়ে আছে নিষ্পত্তি, সেই বিষয়গুলো যখন অন্তর্ভুক্তিতে যাবে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেগুলো সাংবিধানিক বিষয়ের বাইরে, সেগুলো সরকার এখন থেকে আপনার সেগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। সুতরাং আমি এটাকে ইতিবাচক ভাবে দেখবো, যে উদ্বেগটা আমাদের ছিল। সুতরাং আগামী নির্বাচনের জন্য মাননীয় উপদেষ্টা যে বিষয়টি আহ্বান জানিয়েছে রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করার জন্য, তার নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সুসম্পূর্ণ করতে পারে, এইটি আজকে বড় চ্যালেঞ্জ। এটা শুধু আইন প্রক্রিয়া সংস্থা, সেনাবাহিনী, বিজিবি, প্রশাসনের উপর তাকিয়ে থাকলে হবে না। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করবো এখানে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং যেসব কারণে নির্বাচন বিতর্কিত হয় বা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে সে বিষয়গুলো আমি যেহেতু গত প্রায় 30-35 বছর যাবত জাতীয় নির্বাচন করে আসছি, এই বিষয়গুলো সম্পর্কে আমি অত্যন্ত পরিষ্কার অবগত। সরকারের যদি কোনো বিশেষ এজেন্ডা না থাকে তাহলে আপনার নির্বাচন নিয়ে আমি মনে করি কোনো প্রশ্ন আসবে না। নির্বাচন অবাধ এবং সুস্থ, যে প্রশাসনটা বর্তমান আছে, যদিও একটা 15 বছর একটা কর্তৃত্ববাদী শাসকদের যে প্রশাসনিক কাঠামো গড়ে দিয়েছিল, তারাই আজকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করলেও যেহেতু সরকারের কোনো ভিন্ন মত, ভিন্ন চিন্তা থাকবে না, আমি মনে করি নির্বাচনটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকে বড় যে চ্যালেঞ্জটি ছিল জাতীয় ঐক্যমতের প্রশ্ন, সেই জায়গাটা আমরা ঐক্যমত হতে পেরেছি। এখন এনসিপির জায়গা থেকে বলা হচ্ছে যে আপনার আইনি ভিত্তি পাবে পার্লামেন্টে, একেবারে স্পষ্ট। এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়। এখানে এতগুলো রাজনৈতিক দল আজকে গত দীর্ঘ সময়ব্যাপী আলোচনা হয়েছে, এইটা যদি আপনার আগামী দিনে কোনো রাজনৈতিক দল এইটার সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, আমি মনে করি বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। ঠিক একই জায়গা থেকে আমরা একটু চলে যেতে চাই ফরিদুল হকের কাছে। ফরিদুল হক, আপনি শুনছিলেন হারুনুর রশিদ বেশ কিছু দিক বলেন এবং শেষের দিকে উনি যে বিষয়টি বললেন, আসলে যে আইনি ভিত্তি যে প্রসঙ্গটি আসছে সেটি আসলে সংবিধান থেকে এবং সংসদ থেকে আসার যে প্রসঙ্গটি রয়েছে, আপনি কি মনে করেন সেটার সাথে আপনার মতামত জানতে চাই। না, এটা আমরা পরিষ্কারভাবে বলছি। হারুন ভাই অনেক সিনিয়র মানুষ, অনেক পুরনো রাজনীতিবিদ, আমরা অনেক ছোট মানুষ, কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি যে বাংলাদেশের এই যে ধরেন জুলাই গণ অভ্যুত্থানের পরে এই যে জুলাই সনদ আমরা তৈরি করেছি, এই জুলাই সনদের যে বিষয়গুলো এসেছে সম্ভবত 47টা প্রস্তাব আছে যেটা সংবিধান সম্পর্কিত। এই 47টা প্রস্তাব সংবিধান সম্পর্কিত এবং এইখানে সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ পার্লামেন্ট করতে পারবে না। এই জন্য আমরা বলেছি যে প্রক্রিয়াটা পরিষ্কার, যে আপনাকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে, সেই আদেশের বলে একটা গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের মাধ্যমে জনগণ তার একটা কনস্টিটিউট পাওয়ার পরবর্তী সংসদের কাছে তুলে দিবে, পরবর্তী সংসদ ডুয়েল রোল প্লে করবে, তার একটা রেগুলার যে আইন বানানোর প্রক্রিয়া ক্ষমতা সেটা থাকবে, পাশাপাশি তার কাছে একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হবে জনগণের গণভোটের মধ্য দিয়ে, যেইটার মাধ্যমে সে আসলে সংবিধানের পরিবর্তনটা করতে পারবে এবং এর মধ্য দিয়ে পরিবর্তনটা ফাইনালে হয়ে যাবে। আমরা যেটা বলেছি যে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে যে অঙ্গীকার, সেখানে 7টা অঙ্গীকার দেওয়া আছে, 8 নম্বর পয়েন্টে এটা লিখে দেওয়া সম্ভব ছিল। এবং 2 নম্বর হচ্ছে যে আদেশটা দেওয়া হবে সেই আদেশের ভাষা এবং আদেশের ধরনটা কি হবে সেটা জনগণকে আগে জানতে হবে। এই জন্য আমরা বলেছি যে এটা প্রকাশ করতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের প্রধান জায়গা ছিল। এবং 3 নম্বর পয়েন্ট আমরা যেটা বলেছি যে নোট অফ ডিসেন্ট গুলো যেটা আছে, 84টা প্রস্তাবের ভিতরে অনেকগুলো প্রস্তাবে নোট অফ ডিসেন্ট আছে, এই নোট অফ ডিসেন্ট গুলো সহই আপনার ধরেন গণভোটে যেতে হবে জুলাই সনদ। তারপরে গণভোটে গেলে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না যদি জনগণ এটাকে একসেপ্ট করে নেয়। এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের পুরনো যে সংবিধান, যে বারবার বলা হয় যে ওই সংবিধান অনুযায়ী দেশ চলছে, সংবিধান অনুযায়ী যদি দেশ চলে তাহলে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল, সেই নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে নাই। এখন আসলে আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমে আছি। এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমে আপনাকে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ওয়েতেই এই সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া তৈরি করতে হবে, সেটাই আসলে করার বিষয়। ফরিদুল হক থেকে এই কয়েকটি অংশ নিয়ে ফিরে যেতে চাই হারুনুর রশিদ কাছে। হারুনুর রশিদ, আপনি শুনছিলেন বেশ কিছু দিক আসলে ফরিদুল হক আসলে তুলে ধরলেন। আমার মনে হয় ফরিদুল হক আপনার ব্যাখ্যাটা একটু মিস আপনার বলবো যে এটা আপনার হচ্ছে শেখ হাসিনা 5ম সংশোধনী করেছে, তখন তো গণভোট ছিল সংবিধানে, গণভোট কিন্তু সে করেনি।
সংবিধানের মৌলিক কিছু বিষয় পরিবর্তন আনতে গেলে গণভোট লাগবে। এখন সংবিধানে গণভোটের প্রভিশন নাই। এখন যদি আমরা কোনো গণভোট করি, সেই গণভোটের যে সিদ্ধান্ত সেটাও আমাকে পার্লামেন্টে রেকটিফাই করা লাগবে আগামী জাতীয় সংসদে। সুতরাং যে বিষয়গুলোর জন্য গণভোটের প্রয়োজন রয়েছে, জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সংবিধান যে নতুনভাবে সংযোজিত হবে, তার মধ্যে গণভোটের বিষয়টি কিন্তু সংবিধানে আসবে। যে রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে যে কোনো আগে যেভাবে ছিল, তখন আপনার যদি আপনার এই আজকে যে আমাদের সনদ স্বাক্ষর করলাম, এই বিষয়গুলোর মধ্যে কোনো বিষয় যদি গণভোটের দ্বারা আপনার স্বীকৃতি নেওয়া লাগে, তখন আপনার গণভোটের আয়োজন করতে হবে। কিন্তু আমার ধারণা মতে আমি বর্তমান যে বিষয়গুলো এসছে, এগুলোর জন্য আপনার গণভোটের প্রয়োজন হবে না। এগুলো আমাদের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে, বর্তমান সংবিধানের 142 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে সংসদের 2/3 মেজরিটির মধ্য দিয়ে আপনার সংবিধানের যে কোনো অনুচ্ছেদ, শেখ হাসিনা যেটা করে গেছিল 7 খতে যে কিছু অনুচ্ছেদ, এটা আপনার কখনোই কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। এটা শেখ হাসিনা তো রং হেডেড একজন মহিলা ছিল। একটা সংবিধানের 142 অনুচ্ছেদে বলছেন যে আপনার সংবিধানের আপনার যে কোনো অনুচ্ছেদ, ধারা, বিধান সবকিছু আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু আরেক জায়গাতে আপনি বলে দিলেন যে করতে পারবেন না। আবার গণভোট দিয়ে আপনি আবার আরেকটা, মানে 3টে ধরনের এই সমস্ত একটা সাংঘর্ষিক বিষয়গুলো ছিল। আমি মনে করি আগামী নির্বাচনে জাতীয় সংসদে সকলে সম্মিলিতভাবে 2/3 মেজরিটি যারা পাবে, এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আমরা আজকে আছে, তার তো আমরা সবাই এটার সাথে স্বাক্ষর করলাম, আমরা সকলে মিলেই সংবিধানের বিষয়গুলো আমরা সাংবিধানিকভাবে নিয়ে যাব। যদি গণভোটের প্রয়োজন হয়, এটাকে আইনি রূপ দেওয়ার জন্য, আইনি কাঠামোর জন্য প্রয়োজন করবো, এটা তো কোনো আপত্তি থাকার কথা। তখন সেই সিদ্ধান্ত আসলে সময় অনুযায়ী নেওয়া হবে। বর্তমান সময়ও গণভোটের ব্যাপারে বিএনপির আপত্তি ছিল, কিন্তু সব দলগুলো চাওয়ার ফলে তখন বলে যে না, ঠিক আছে, গণভোট যদি চান তাহলে একই দিন আপনার গণভোটটা করে। এটা নিয়েও বিতর্ক হয়েছে যে না, আগে না পরে, আগে করলে। বাস্তব জিনিস আমাকে বুঝতে হবে যে বর্তমান সংবিধান অনুযায়ী দেশ আপনার চলছে না। তাহলে আপনার এই সমস্ত বিষয়গুলো, বর্তমান সরকারের সময়কাল, কর্মকাণ্ড এবং নির্বাচন, যা যাবতীয় সবকিছুই কিন্তু আগামী পার্লামেন্টে আপনাদের সবকিছুকেই আপনার অন্তর্ভুক্ত করে আপনাকে অনুমোদন দিতে হবে। সেই জন্য আসলে নির্বাচন এবং পার্লামেন্টের যে পরিস্থিতি, সেদিকে আসলে নজর দিতে হবে। হারুন রশিদ, আরো একটি বিষয় আমি একটু এখানে মাঝখানে যুক্ত করতে চাই, যদি আমাকে একটু সময় দেন। নোট অফ ডিসেন্ট নিয়ে একটু আলাপে আসতে চাই। 4টি নোট অফ ডিসেন্ট দিলেন আপনারা, আবার জুলাই সনদে স্বাক্ষর করলেন। সেই ক্ষেত্রটা একটু বুঝতে চাই, এই স্বাক্ষর করার পর নোট অফ ডিসেন্টের জোরটা কমে গেল কিনা? না, নোট অফ ডিসেন্টের জোর কমে নাই, যেহেতু আমরা যেসব পয়েন্টে, এটা আমাদের পক্ষ থেকে ছিল যে সমস্ত দল যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো অন্তর্ভুক্ত থাকবে। ওটা তো নোট অফ ডিসেন্ট হিসেবেই থাকলো। তাহলে ভবিষ্যতে আপনার একটা সুযোগ থাকবে, এগুলো নিয়ে পার্লামেন্টে আলাপ আলোচনা হবে, আপনার বাইরে জনমত তৈরি করা হবে। সেই অনুযায়ী যদি আপনার জনমত এবং সবকিছু মিলিয়ে আপনার সে বিষয়গুলোর ব্যাপারে আপনার একটা জনগণের মতামত তৈরি করা যায়, তখন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। সুতরাং নোট অফ ডিসেন্ট তো আপনার যে কোনো আইন পাস করার সময়ও আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া থাকে, যে বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকলো। সুতরাং এখানে নোট অফ ডিসেন্ট আপনার আগামী পার্লামেন্টে যাবে, এবং সেই বিষয়গুলো তো নোট অফ ডিসেন্ট হিসেবেই থেকে যাবে আপনার, যে এইসব বিষয়ে আমাদের আপত্তি। একটি শেষ অংশ এখানে যুক্ত করতে চাই। আমরা ধরেন যে আমরা 2/3 মেজরিটি পেলাম, বা আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলাম, আমরা এই 2/3 আমরা যেসব বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছি, সুতরাং সেগুলো পরিবর্তন হবে না। কিন্তু যদি আপনার অন্য দল ধরেন যে অন্য জোট মেজরিটি পেয়ে যায়, তো স্বাভাবিক কারণে তারা কিন্তু সংবিধানে তাদের 2/3 মেজরিটির বলে এই নোট অফ ডিসেন্টের জায়গাগুলো পরিবর্তন আনতে পারবে। এটা খুব সহজ হিসাব। আমাদের জায়গায় আমরা আপত্তি দিয়ে রাখলাম, কিন্তু যদিও অন্য কোনো জোট বা আপনার অন্য কোনো দল 2/3 মেজরিটি নিয়ে এসে আপনার ওই বিষয়গুলোর ব্যাপারে আপনার তাদের যে আপত্তির জায়গাগুলো, সেগুলো তারা ঠিক মতো করতে পারবে, কোনো বাধা থাকবে না। অনেকটা স্পষ্ট হয়ে গেল। হারুনুর রশিদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের ফরিদুল হক আমাদের একজন অতিথির কাছে। ফরিদুল হক, যে বিষয়টি এবার আপনার কাছে জানতে চাই, একটি মন্তব্য নাহিদ আহমেদ করেছেন, সেটি হচ্ছে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কিছু দল প্রতারণা করে স্বাক্ষরে অংশ নিয়েছে। যেটি জানতে চাই সেটি হচ্ছে প্রতিটি দলের নিজস্ব অবস্থান, নিজস্ব সিদ্ধান্ত, নিজস্ব মতামত থাকতেই পারে। সেখানে একটু প্রতারণার প্রসঙ্গটা কি করে এলো, সেই বিষয়টা একটু বুঝতে চাই। এখানে পরিষ্কার এটা হচ্ছে যে আমরা জুলাই ধরেন যেভাবে যে ডকুমেন্টটা আজকে সাইন হলো, এটা কিন্তু 2 মাস আগেই ঐক্যমত কমিশন ফাইনাল করেছে। তারপরে আমরা দুইবার করে ঐক্যমত কমিশনের মেয়াদ কেন বাড়ানো হয়েছে যাতে আমরা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এক জায়গায় আসতে পারি, এবং বাস্তবায়ন প্রক্রিয়াটাও যাতে আসলে জুলাই সনদের অংশ হিসেবে আমরা একত্রে সাইন করতে পারি। এটাই ছিল আলোচনা। এই আলোচনাটা কিন্তু চলেছে, এবং এটা আমরা কাছাকাছি জায়গায় গিয়েছি।
একবার মনে হলো যে ঐক্যমত্য কমিশনে সবাই একমত, ঠিক আছে, গণভোটের মধ্য দিয়ে আমরা এটা করব, কিন্তু ওই প্রক্রিয়াটাকে আর জুলাই সনদের অংশ করা হলো না করে আসলে ওইটাকে সনদের মধ্যে নিয়ে মানে স্বাক্ষর অনুষ্ঠানের মধ্যে নিয়ে যাওয়া হলো। এখন আজকে যেটা হইছে এটা একটা, ওই যে হারুন ভাই আসলে প্রপারলি বলেছেন যে এইটা আসলে একটা রাজনৈতিক দলিল হয়েছে, ঠিক আছে। এখন ঐতিহাসিক দলিল কিনা এটা ইতিহাস নির্ধারণ করবে, এটা তো আমরা এখনই বলতে পারবো না। এটা 20 বছর 50 বছর পরে আসলে বোঝা যাবে যে এটা আদতেই মানুষের পক্ষের ঐতিহাসিক দলিল হলো কিনা। এখন এখানে যে জিনিসটা হচ্ছে গিয়া, আমি হারুন ভাইয়ের সাথে এখানে একটু আমাকে রিফার করতে হচ্ছে, সেটা হচ্ছে যে এই প্রক্রিয়া আমরা কিন্তু এর আগে করে দেখেছি যে এই প্রক্রিয়া, এই যে ধরেন বেসিক স্ট্রাকচার, সংবিধানের বেসিক স্ট্রাকচার আপনি যদি সংশোধনীর মধ্য দিয়ে পরিবর্তন করেন, সেক্ষেত্রে এইটা পরবর্তীতে বাতিল হয়ে যায়। এটার দুইটা উদাহরণ আমাদের সামনে আছে, পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনী। পঞ্চম সংশোধনী দিয়ে আমাদের মনে রাখা দরকার যে পঞ্চম সংশোধনী ফরমান দিয়ে জিয়াউর রহমান সাহেব চালাইছেন, এরপরে উনি গণভোট করেছিলেন, গণভোটের মধ্যে দিয়ে ফরমান সহ সকল কিছুকে উনি বৈধতা নিয়েছিলেন জনগণের কাছ থেকে। এরপরে কিন্তু উনি সংশোধনী করেছিলেন, আমাদের মনে রাখা দরকার সংশোধনী। ওই সংশোধনীও কিন্তু পরবর্তীতে বাতিল হয়ে গেছে কোর্টের মাধ্যমে। তার মানে হচ্ছে যে আমাদের এইটা সংশোধনীর থেকে অনেক বড় কিছু। এইটার জন্য সংসদদের কাছে কিংবা যেই পরিষদটা পরবর্তীতে গঠিত হবে তাদের কাছে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে গণভোটের মাধ্যমে। আমরা যেটা বলছি যে ডুয়েল রোল লাগবে, সংসদের একটা ডুয়েল রোল লাগবে। ওই ডুয়েল রোলের মধ্য দিয়ে সংসদ ওইখানে যে আমরা এই জুলাই সনদের মধ্য দিয়ে যে 47টা প্রস্তাব আমি বললাম, যে 47টা প্রস্তাব সংবিধানকে সংশোধন করতে হবে কিংবা পরিবর্তন করতে হবে, ওই প্রস্তাবগুলোকে সংসদ তখন ওই ক্ষমতাটা পাবে, সে আসলে জনগণের কাছ থেকে পাওয়া ওই ক্ষমতাটার মধ্য দিয়ে সংবিধানকে। তাহলে মোটা থেকে আমরা বলতে পারি এখনো অনেক কিছু বিষয়, এখনো সিদ্ধান্ত, চিন্তা এবং আরো অনেক কিছু করার বাকি রয়েছে। আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ এবং যা যা বিষয় সংস্কার চাচ্ছেন যথাযথ কাজ আসলে হোক। ধন্যবাদ ফরিদুল হক, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি হারুনুর রশিদকে আজ আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের দুজন অতিথি যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। কথা বলছিলাম এখন আজকের জুলাই সনদের প্রসঙ্গ, সেই বিষয়গুলো নিয়ে।